দর্শক, আমার সঙ্গে দুজন অতিথি যথারীতি যাদের সঙ্গে এর আগেও কথা বলছিলাম, নির্বাচনী নানান পরিবেশ, ফলাফল আসছে, সেই ফলাফলগুলো বিশ্লেষণ। আমার সঙ্গে আছেন মারুফ মল্লিক, সিনিয়র সাংবাদিক, একই সঙ্গে আছেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, রাজনীতি বিশ্লেষক। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি এবার। ভোটের ফলাফল আসছে, বেশ কিছু কেন্দ্র থেকে ফলাফল পাওয়া যাচ্ছে, নানান জায়গায় যোগ বিয়োগ করছেন প্রার্থীরা, একই সঙ্গে সমর্থকরাও। সেটা হোক বাংলাদেশের যে কোনো প্রান্তের, আমরা যখন সেটা পাচ্ছি, যার যেটা পছন্দের তিনি সেটা নিয়ে এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম একরকমভাবে বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের মধ্যে এক ধরনের ফলাফলে আমরা যেটা দেখছি, সেই জায়গায় আসলে কি মন্তব্য করবেন? আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আপনাকে ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের তো রিলায়েবিলিটি কম, কারণ কোন আইডি থেকে কিভাবে কে করছে তাকে তারা প্রমাণ দিতে হচ্ছে না, কিন্তু গণমাধ্যমকে তো প্রত্যেকটা কথাই অফিসিয়ালি দিতে হচ্ছে এবং তাকে জানতে হচ্ছে আসলে রিয়েলিটিটা কি। সে কারণে আপনি অনেক বেশি রিলায়েবল হলো গণমাধ্যম, বিশেষ করে প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো কি বলছে সেগুলোকে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা হাইপ উঠেছে, গত এক মাস যাবতে আমরা দেখেছি এটারই একটা ধারাবাহিকতা চলছে। আমার কাছে মনে হচ্ছে যে বাস্তবভাবে যেটা আমরা চিন্তা করেছি সেই ধরনের কিছু একটা ফলাফলের দিকে আমরা যাচ্ছি। এবং এটা হয়তো সবচেয়ে ভালো দিকটা হলো কি জানেন, যেভাবে খুব চমৎকার একটা মানে নির্বাচন হয়েছে সারাদিন ধরে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা সাফল্য নির্বাচন কমিশনের এবং বর্তমান সরকারের, যে খুব দ্রুততার সাথে কিন্তু আমরা আমাদের প্রত্যাশার চেয়ে দ্রুততার সাথে আমরা কিন্তু ফলাফল পাচ্ছি। ইভেন অলরেডি কিন্তু অনেক জায়গায় বেসরকারি ফলাফলটা জানা হয়ে গেছে। অন্তত দুটো আসনের ফলাফল আমরা এর মধ্যে পেয়ে গেছি। দুটো আসনে যেটা একাত্তর টেলিভিশনে প্রচার করছে, একটি ঝিনাইদহ 1 এবং কুমিল্লার আসন, বোধ হয় কুমিল্লার একটি আসনে, কুমিল্লা 4 বোধ হয়, কুমিল্লা 4। মারুফ মল্লিক, সামাজিক যোগাযোগ মাধ্যমকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছিল এবারে নির্বাচনে, অপতথ্য, ভুল তথ্য বা ইন্টেনশনাল তথ্যগুলো, এগুলো একটা চ্যালেঞ্জ তৈরি করবে। নির্বাচনের আগের দিন রাতে আমরা যেভাবে দেখেছি, মানে যেরকমভাবে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে মনে হচ্ছিল যে নানান জায়গায় ভোটের নানান ধরনের রিগিং হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেরকমটা কি আসলে গণমাধ্যমে তো ওভাবে আসেনি। এমনকি প্রার্থীরাও খুব ঢালাও যে মন্তব্য সেগুলো কিন্তু করেনি না। সুতরাং ফলাফল নিয়ে কি কোনো কিছু আশঙ্কা করেন সামাজিক যোগাযোগ মাধ্যম? এটা হচ্ছে যে আপনার নির্বাচনী চূড়ান্ত ফলাফল দেখার আগ পর্যন্ত আসলে সুনিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না, কারণ এখনো এই আপনাদের সঙ্গে যখন অনুষ্ঠানের আমরা ব্রেকে গিয়েছিলাম, ওই সময়ও কিন্তু আমি 2-1 গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বললাম এবং তারাও কিন্তু বলছেন যে নানা ধরনের অনিয়ম বা কারচুপি বা চুরির তথ্য তারাও পাচ্ছেন, তাদের কাছেও আছে। সবচেয়ে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু প্রার্থীর কিছু কিছু কেন্দ্রে আমি অভাবনীয় ভোট প্রাপ্তি দেখছি। এটা কিন্তু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। একদম ভোট ঘাঁটি যেসব দলের, সেই সব জায়গায় হুট করে এসে একজন প্রার্থী এতগুলো ভোট পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, কেন পেলেন, এটা আসলে আমাদের একটু খতিয়ে দেখতে হবে। এবং এই যদি একটা জোটের বা দলের প্রার্থী যদি এরকম ভোট পান, সারা দেশেও তো তার প্রভাব পড়ার কথা, কিন্তু আমরা কিন্তু ওইটা আবার দেখছি না, আমরা সুনির্দিষ্ট কিছু আসনে দেখছি। তো সেই জায়গায় থেকে আমার মনে হচ্ছে যে আপনি ধরেন ভোট সারাদিন বাইরে থেকে কার্যত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু আমাদেরকে ফলাফল দেখতে হবে এবং সেই ভোটের রেশিওটা দেখতে হবে যে এত একটা দল ধরেন এখন আমি যদি বলি যে ধরেন একটা পার্টি এক্স নতুন গঠিত হয়েছে, সেই দল যদি এখন 12 কোটি ভোটের মধ্যে 4 কোটি ভোট পেয়ে যায়, 8 কোটি ভোট কাস্ট হয়েছে, তাহলে কিন্তু প্রশ্নের মুখে পড়তে বাধ্য যে আসলে এত ভোট কিভাবে ওরা পেলো বা কোত্থেকে আসলো, কারা দিল, এগুলো আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কথাটা বললেন, এটার যে একবারে ভূমিকা থাকে না তা না। এই সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আসলে এজেন্ডা ফ্রেমিং বা সেইটিং এ কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভোটারদের মধ্যেও কিন্তু প্রভাব বিস্তার করে। কমিউনিকেশন স্টাডিজ, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনাকে একটু থামাই, দুঃখিত। কুমিল্লার 3 আসনে মোফাজ্জল হোসেন কায়কুয়া, তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এইমাত্র এই ব্রেকিংটা আমরা ব্রেকিং নিউজ হিসেবে দেখছিলাম, যেটা নিয়ে আমরা এর মধ্যে আলোচনা করছি। একটু যদি দেখে নেই, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সশস্ত্র বাহিনী, সরকার এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন।
আমরা নির্বাচনী আমরা আলোচনা করছিলাম মারুফ মল্লিক, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মানে প্রথম ব্রেকিং হিসেবে তার রেজাল্টটাই আমরা জানলাম। এখন তো নিশ্চয়ই একের পর এক রেজাল্ট আসতে থাকবে। তো যেটা বলছিলাম আমরা, যে আমরা কিন্তু যখন ভোট গণনার তথ্য আমাদের হাতে আসা শুরু করলো, আমরা দেখলাম যে কায়কোবাদ সাহেব হেরে যাচ্ছেন, এরকম একটা প্রচারণা শুরু হলো। শুধু কায়কোবাদ সাহেবই না, ধরেন মির্জা আব্বাস সাহেবও হেরে যাচ্ছেন, এরকম একটা প্রচারণা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু এখন কি দেখলাম? এখন দেখলাম কায়কোবাদ সাহেব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, এবং আমাদের কাছে যেটুকু তথ্য আছে, মির্জা আব্বাস সাহেবও ধরেন তার যে পার্থক্যটা ছিল, যেটা তার পিছিয়ে আছেন, যেটুকু দেখানো হচ্ছিল, সেইটুকু মনে হয় উনি গ্যাপ ফিল আপ করে ফেলেছেন, এবং খুব 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 সম্ভবত উনি এগিয়েও যাচ্ছেন। তো এইটা কিন্তু একটা খুব কমন প্র্যাকটিস আপনার প্রপাগান্ডা প্র্যাকটিসে, যে শুরুতেই আপনি প্রচার শুরু করবেন যে আমরা জিতে গিয়েছি, আমরা অমুক আসনে এত ভোট পেয়ে। এখন একজন প্রার্থী ধরেন একটা আসনে 100 কেন্দ্র আছে, 100 কেন্দ্রেই তো উনি আর জিতবেন না। উনি হয়তো বা যিনি বিজয়ী হবেন তিনি 60টি কেন্দ্রে বিজয়ী হবেন, যিনি পরাজিত হবেন তিনি 40টি কেন্দ্রে বিজয়ী হবেন। এখন যে পরাজিত পক্ষ যারা আজ করতে পেরেছে আমরা হেরে যাব, তারা ওই 40টির রেজাল্ট আগেই ঘোষণা দিয়ে দিবে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে। তখন একটা পারসেপশন তৈরি হবে যে তিনি জিতে যাচ্ছেন, তিনি এগিয়েছিলেন। তারপরে শেষে বলা হবে যে আরে উনি হেরে গেলেন কেন, কি হলো? উনি তো এগিয়েছিলেন, তার মানে কি ভোট রিগিং হয়েছে? এটা হচ্ছে একটা অ্যাডভান্স স্কোপ তৈরি করে রাখা আপনার কমপ্লেইন করার জন্য। তো এইরকম চর্চা বা প্র্যাকটিস কিন্তু আমরা আজকেও দেখলাম। এটা খুব সুন্দর, আপনি দারুণভাবে বিশ্লেষণ করেছেন এবং খুব পরিষ্কার করেছেন। এটা খুবই সত্যি। আমার মনে হয় যে এটা আসলে আমাদেরও নজর রাখা উচিত যে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে থাকা মানেই হিসাবটা ওরকম নয়। আমি কোনো হিসাব বাদও রাখতে আমি পারি। একটু একটা কথা যুক্ত করতে চাই, যারা সারা দেশের যারা এই নির্বাচনী ফলাফল দেখছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করেন, অপেক্ষা করেন চূড়ান্ত ফলাফল ঘোষণা না করা পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফলাফল বা রেজাল্ট দেখে উত্তেজিত বা অতিরিক্ত রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। এটা মানে মূলধারার গণমাধ্যমগুলোতেই আসলে এই সময়টা থাকতে হবে রিলায়েবল, যেটা আপনি বলছিলেন মূলধারার গণমাধ্যম। কারণ অনেক ক্ষেত্রেই তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া নানানভাবে মিসলিড করে, এবং সেই মিসলিডটা যে ইচ্ছা করেই সোশ্যাল মিডিয়া করে বিষয়টা এরকম না। সোশ্যাল মিডিয়ার কেমিস্ট্রিটা এরকম যে আমি যে জিনিসগুলি পছন্দ করি, ফেসবুক বা ইউটিউব সেগুলোই আমার কাছে বেশি বেশি দেয়। সুতরাং আমি যদি কোনো দলকে পছন্দ করি, সেই দলের খবরাখবরই সবসময় আমার কাছে দেবে সে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম। সুতরাং ওইটার ব্যত্যয় হয়ে গেলে এই যে দুনিয়া আলাদা হয়ে গেল, বিষয়টা এরকম না। কি দেখেন? মানে সেটাই তো আপনি যেটা বলছেন খুব ভালোভাবে বলেছেন, যে মারুফ ভাইও জিনিসটাকে সুন্দরভাবে তুলে এনেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা হাইপ ওঠে। আমি যেটা বলি হাইপ ওঠে, এবং গত সপ্তাহখানেক বা 10 দিন যাবত তো আরেকটা হাইপ ছিল। এখন তো আবার মানে রেজাল্ট ঘোষণার সময় আমরা একরকম দেখছি। তো এগুলো সোশ্যাল মিডিয়া করে থাকছে। আপনি যেটা বললেন যে আমরা আমাদের কাছে যেমন অ্যালগরিদমের কারণে এগুলো আসেও, আমরা যেগুলো বারবার দেখি চোখে পড়ে, আবার অন্যদিকে কিন্তু ব্যক্তি নিজের চয়েসটাকে বেশি উপস্থাপন করার কারণে কিন্তু এটা হয়। সোশ্যাল মিডিয়ার নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ হলো ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, যে কারণে আসলে আমরা যা দেখি ওই ব্যক্তিটা কি চায় সেটা দেখতে পাই। এই জন্য আমরা যত সুন্দরভাবে উপস্থাপন করে ছবি দেই, সোশ্যাল মিডিয়া তো এটাকে অন্যভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তো সবকিছু মিলিয়ে কি এটা আসলে ব্যক্তির নিয়ন্ত্রণের কারণে এটা এমনটা হয়। কিন্তু আজকে যেটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একটা বড় কন্ট্রিবিউশন গেল এখন তো এই নির্বাচনটা গত হয়ে যাচ্ছে, এই নির্বাচনে, এবং এই নির্বাচনে তারা মানে সোশ্যাল মিডিয়াগুলো এত চমৎকারভাবে, আমি যেটাকে বলেছি লিগ্যাল ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, বৈধ নির্বাচনী ডিজিটাল কৌশল, সেটা হলো আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এর মাধ্যমে যেমন পার্সোনাল মেসেজ করেন, এর মাধ্যমে কিন্তু দেখা গেছে যে বহু প্রার্থী ভোটারকে 4 বার 5 বার নক করে ফেলেছে তার লোকজনকে দিয়ে। এই যে একটা প্রচারণার মেকানিজম, এবং অপপ্রচারও করেছে প্রচুর, এই যে মেকানিজমটা কাজে লাগানো, এটা সোশ্যাল মিডিয়ার একটা কন্ট্রিবিউশন। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আমরা সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টে ছিলাম। সোশ্যাল মিডিয়া একটা মানে নিশ্চয়ই এই ইম্প্যাক্টটা তো প্রয়োজন, এটা খুব কানেক্টও করে মানুষকে। আমরা এবারের প্রচারণায় যে অভিনব বিষয়গুলোর কথা আপনি বলছিলেন, একটা অভিনবত্ব ছিল, প্রার্থীরা এটা কাজে লাগিয়েছেন। এবং এটাও তো ঠিক যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা একটা বাস্তবতা এখন সোশ্যাল মিডিয়া। এটার মানে প্রয়োজনীয়তা কি? সোশ্যাল চেঞ্জে এখন মানে ক্যাটালিস্ট, ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট হলো সোশ্যাল মিডিয়া।
আপনি তাকে আর কোনো ইগনোর করার কোনো ব্যবস্থা নেই। হয়তো তার মাধ্যমে অপব্যবহার হয় কিছুটা, কিন্তু তার অনেক ভালো ব্যবহার আছে মানে এবং প্রয়োজনীয় ব্যবহার আছে। সে কারণে আমাদের জন্য এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইভেন আমাদের জন্য সোশ্যাল মিডিয়া অতি বাস্তবতা। এবং এই সোশ্যাল মিডিয়া আপনি আজকে তো সরকার গঠন হয়তো 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, এখন নির্বাচনটা হয়ে গেল, নির্বাচনের ক্যাম্পেইন হয়ে গেল, এখন সরকার গঠনে যখন হয়ে যাবে তখন আপনারা দেখবেন আবার সরকারের কার্যক্রম, সাফল্য, ব্যর্থতা এবং প্রতিটা ইস্যু, সরকারের যে ইশতেহার নতুন সরকারের সেগুলো কতটা বাস্তবায়ন করলো না, এইসব বিষয়ে দেখবেন আপনি আবার সোশ্যাল মিডিয়ায় মারাত্মক একটা হাইপ। তো সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় অবদান কি ভবিষ্যতের জন্য, সেটা হলো আপনি একটা চেকার হিসাবে কাজ করবে, সে কিন্তু চেক দিবে। তো এই যে ব্যক্তি যখন বারবার কথা বলছে আপনি একটা অপরাধ করেছেন বা একজন অপরাধ করেছে, এটা যখন বারবার সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে তখন কিন্তু অপরাধ প্রবণতাটা কমে আসে। তো এটাকে আমরা পজিটিভলি ব্যবহার করতে পারি। আগামী এই যে নির্বাচন শেষ হলো, আমি অন্য জায়গায় আপনাকে টেনে নিয়ে যাই, প্রশ্ন যদিও আসে নাই, এখন অলরেডি একটা বাস্তবতা যে নির্বাচন হয়ে গেছে, নির্বাচন পরবর্তী সময় এখন আমরা সরকার গঠনের দিকে যাব, এটা খুবই বাস্তবতা। এবং এই সরকার গঠনে আমার মনে হচ্ছে না আর কেউ বাধা দিতে পারছে। এবং এটা আমার কাছে মনে হয় যে এখন সরকারের আগামীতে সরকারের বড় চ্যালেঞ্জটা হলো যে এই যে সংস্কার, আপনি আজকে যে বিষয়টা আমাদের সামনে আরেকটা বাস্তবতা উপস্থিত হয়েছে, যেটা আলোচনা একটু কম এসেছে, হানা ভোটের ব্যাপারটা। এই অলমোস্ট মনে হচ্ছে জয়ী হচ্ছে। তো যদি জয়ী হয় তাহলে আপনি দেখবেন যে এই সংস্কারের ব্যাপারে কিন্তু অলরেডি আমরা একটা জুলাই সনদ করেছি, সনদে আমাদের এক ধরনের স্বাক্ষর করেছি একরকমের ভাবে। আবার আমরা যখন গণভোটে এসেছি তখন কিন্তু আরো অনেক কিছু যুক্ত করেছি। এটা সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন কিন্তু নিজের মতো করে প্রপোজালটা নিয়ে এসেছে। জুলাই সনদ পুরোপুরি না, কিন্তু জুলাই সনদের বাইরে অনেক কিছু নিয়ে আসা হয়েছে। বিএনপি প্রতারিত হয়েছে এরকম বলেছে। যেহেতু ওইটাতে জুলাই সনদ যখন স্বাক্ষর হয়েছে তখন তো আসলে সবাই মিলে যেগুলোতে কমন একমত মানে কমন ডিনোমিনেটর যেটা, সেটাতে স্বাক্ষর করেছে। কিন্তু যেহেতু এটা ঐক্যমত্য কমিশন আরো অনেক বিষয় সামনে নিয়ে আসতে পারে, তার সুযোগ আছে, সেটা সে জনতার সামনে উপস্থাপন করেছে। তো এগুলো হয়তো সব রাজনৈতিক দল একমত ছিল না। বিএনপি অনেক কিছুতে একমত আছে, আবার অনেক কিছুতে নাই। সব রাজনৈতিক দলেরই কিছু লিমিটেশন ছিল, কোনটা সে পছন্দ করে কোনটা সে পছন্দ করে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু নানান আদর্শ আছে, সব রাজনৈতিক দলের আদর্শ কিন্তু একরকম না। সুতরাং মানে আপনি চাইলেই তো বা আমি চাইলেই তো কোনো রাজনৈতিক দলগুলোকে আমার মতো করে আনতে পারবো না। সুতরাং যার যার ইচ্ছা অনুযায়ী সেটা প্রভাবিত হয়েছে। কিন্তু যেই ব্যাপারটা আলোচনা করতে চাই সেটা হলো এই যে জুলাই রেভলিউশনের পরে মানে জুলাই সনদ, জুলাই ঘোষণা এবং আজকে হানা ভোট এবং জুলাই মানে সনদের যে বাস্তবায়ন, হানা ভোটের মাধ্যমে সংবিধানের যে সংস্কার, এই যে বিবর্তনটা হচ্ছে, এই বিবর্তনটা কিন্তু পুরোটাই একদম ধারাবাহিক না। এর মধ্যে কিছু আপনার মানে এক ধরনের মানে কিছু অনৈক্য আছে। এই অনৈক্য 1 মিনিটই বলবো, এই অনৈক্যটা আপনার এখন বাস্তবায়নের পথে গিয়ে কিন্তু এটা তৈরি হবে যে আপনি এখন মূল চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে জুলাই হাটাকে কিভাবে বাস্তবায়ন করবো। এই হাটা বাস্তবায়ন করতে গেলেই আমাদের আলাপ আলোচনা করতে হবে, এবং তখনই কিন্তু আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেগুলো আসলে করতে গেলে কি কি চ্যালেঞ্জ আছে এবং কি কি ক্রাইসিস হবে এবং এটা কিভাবে করবো এবং করলে কি লাভ হবে, এখন কিন্তু আলোচনা শুরু আসবে।